আসসালামু আলাইকুম। শুরু করছি মন বাড়িয়ে ছুঁই পর্ব ৩। লেখনীতে ফাবিয়া মোমো। সন্ধ্যা থেকে বাড়ির অবস্থা থমথমে। ডাক্তারের ওষুধ, জ্বর কমে না মেহনুরের। তপ্ত জ্বর অবস্থার জন্য লাল হয়ে গেছে তার শরীর। চেহারার অবস্থাও বেশ বিবর্ণ। একদিনের মধ্যে শরীরের সব অসুস্থতাই যেন ছেয়ে ধরেছে মেয়েটাকে। সুস্থতা যেন হারিয়ে গেছে সব ওর। সকাল থেকে পেটে কিছু পড়েনি মেহনুরের। মা ও বড় মা খাবারের জন্য প্রচুর জোরাজুরি করছে, কিন্তু জ্বর আক্রান্ত মেহনুর কিছুই মুখে তুলছে না। হান্নান শেখ আদরের নাতির এই অবস্থা দেখতে পারছে না। বুকে হাহাকার করে ছটফট করছে ওনার। ডাক্তারের এক পর্যায়ে 4 বার ডেকে ফেলেছেন, কিন্তু প্রতিবারই মোস্তফা ডাক্তার বিরক্ত গলায় বলছেন সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি অবস্থা আরো খারাপ হয় তাহলে দ্রুত শহরে ট্রান্সফার করতে হবে, আর কিছু করার নেই। এদিকে মার যাওয়া জোর করে বৃদ্ধ হান্নানকে কিছু খাওয়াতে পারলেন না। শাহনাজ, সাবা, সুরাইয়া ও মেহনুরের পাশে বসে আছে। শাহনাজ ওর মাথার কাছে বসে একের পর এক তপ্ত কাপড় পানিতে চুবিয়ে মাথায় কাপড়ের পট্টি দিচ্ছে। এদিকে সুরাইয়া হাতে এবং শাহনাজ ফোন ও সুরাই এমনভাবেই সেটা নিয়ে বাংলা নাটক দেখছে। সাবা বিরস মুখে বসে থাকতে হঠাৎ শাহনাজের পানে তাকিয়ে বলে, বুবু, ওকে কবিরাজ বাড়ি নিয়ে গেলে হয় না? ডাক্তার টোটকায় তো জ্বর কমছে না। এমন করে চলতে থাকলে তো ও কঙ্কাল হয়ে যাইতো। শাহনাজের কথাটা শুনে চিন্তায় ডুব দিল। জ্বরাক্রান্ত মেহনুরের ঘুমান্ত মুখের দিকে তাকিয়ে কিছু একটা ভাবলো। ভাবতেই চট করে সবার দিকে তাকিয়ে কঠোর গলায় বলে উঠল, কবিরাজ বাড়িতে সবাই গেলেও মেহনুর যাবে না। তুই কি জানিস না ওর যে বাইরে হওয়া নিষেধ? মেজমা শুনলে কি অবস্থা করবে? এখন ভুলে গেলি? মেজমা যদি একবার শুনে মেহনুর বাইরে পাঠানোর ফন্দি করা হচ্ছে, তাহলে তোর পিঠে ঝাল ভাঙবে সাবা। শাহনাজের কাটফাট কথায় চুপ হয়ে গেছে সাবা। ফোন থেকে মুখ তুলে সরু চোখে তাকালো সুরাইয়ার দিকে। সুরাইয়ার এমন দৃষ্টি দেখে শাহনাজ চুপচাপ হয়ে নিজের কাজে মগ্ন হলো, কিন্তু সুরাইয়া চুপ রইল না। নিজের মায়ের নামে অমন কথা বিষময়ের নয় সহ্য করতে পারেনি সুরাইয়া। তাই ফোনটা বিছানায় রেখে সজাগ দৃষ্টিতে শাহনাজের দিকে তাকালো। গম গম গলায় বলল, শানু বাবু, আমার মা এমন কি করেছে যার কারণে মেহনুরের ব্যাপারে নিয়ে উনাকে কটাক্ষ করছো? শাহনাজ ভিজা তোয়ালে চিপড়ে মেহনুরের তপ্ত গলা মুছতে মুছতে বলল, তোর মা যে ভালো জাতের মানুষ তাই বলতে বাধ্য হই। আর শোন, এখানে বসে তর্ক করবি না। ও অসুস্থ, এই মুহূর্তে একটা শব্দ উচ্চারণ করবি না। যা বলার বাইরে যেয়ে বলবি, আপাতত চুপ থাক। শাহনাজের শক্ত আচরণ সুরাইয়ার ছোট থেকে অপছন্দ। শাহনাজ সবার সাথে হাসি খুশি আচরণ করলেও সুরাইয়ার সাথে রূঢ়মূর্তি ধারণ করে ক্যাটক্যাট করে কথা বলে। সুরাইয়া আর বসলো না মেহনুরের পাশে। এক প্রকার ক্ষোভ দেখিয়ে রুম থেকে চলে গেছে। যাওয়ার সময় সাবাকেও টেনে টেনে সঙ্গে নিয়ে গেল। শাহনাজ সব ঘটনা এমন ভাবে আগ্রহ করলো না যেন এখানে কিছুই হয়নি। ওর মা তো অসভ্য বোনকে শাহনাজও একা এমনেও হজম করতে পারতো না। প্রায় 2 ঘন্টা মেহনুরের সেবায় শ্রম দিল শাহনাজ, কিন্তু ফলশ্রুতি হিসেবে কিছুই হলো না ওর। মাথার দিকে এখনো আগুনের মতো গরম। গতকাল এমন কি হয়েছে সেটাই কোনোভাবে মিলাতে পারছে না শাহনাজ। বিছানার হেড সাইডে পিঠ লাগিয়ে বসলো। হঠাৎ মেহনুরের ঘরের মধ্যে পোলাপ বকতে লাগে। সবগুলো কথায় জড়িয়ে যাচ্ছে, সে সঙ্গে এলোমেলো প্রতিটা কথা। শাহনাজ কপাল কুঁচকে বিড়বিড় করা মেহনুরের কাছে কান পেতে রাখলো। অস্ফুটন সুরে মেহনুর বলছে, বাড়ি থেকে বিদায় করো, তাড়িয়ে দাও, দাদা ভাই চলে যেতে বলো। শাহনাজ আশ্চর্য হয়ে নিচের দিকে নিজে শান্ত করলো। মনটাকে সান্ত্বনা দেয়, হয়তো জ্বরের ঘরে হাবিজাবি বকছে, কিন্তু যখন একই কথা অজস্রবার উচ্চারণ করছে তখন বাধ্য হয়ে 2 বাহু ধরে কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো, মেহনুর, তুই কি শুনতে পাচ্ছিস? তুই এগুলো কি বলছিস? মেহনুর তাকা, জবাব দে মেহনুর। জ্বরে জ্বরে তিল পরিমাণ চোখ খোলার শক্তি পেল না মেহনুর। যতবার খুলতে যায় ততবার ওর নেত্রপল্লব বন্ধ হয়ে আসে। শাহনাজ অনেকবার চেষ্টা করার পরেও শেষবার হার মানলো। আরেকবার কপালে হাত দিয়ে দেখলো জ্বরের একটু থেকেও কমেছে। স্বস্তির নিঃশ্বাস ছাড়তেই দরজায় কড়া নাড়ার শব্দ। শাহনাজ চকিত ভঙ্গিতে দরজার দিকে তাকায় দ্বিতীয় পিতিকে দেখতে পেল। দুজন অনুমানিকের জন্য অপেক্ষা করছে, অনুমতির জন্য অপেক্ষা করছে। নিঃশব্দে ঘরের ভেতরে ঢুকলো তারা। রুমে তখন
সোলারের বাতি জ্বলছিল, সিলিং ফ্যান বন্ধ। নীতি গলায় শাহনাজকে প্রশ্ন করলো, মেহনুরের অবস্থা কেমন এখন? জ্বর কমেছে? শাহনাজ মলিন মুখে মেহনুরের দিকে দৃষ্টি দিয়ে হতাশায় নিঃশ্বাস ছাড়ে। নীতির দিকে মুখ ফিরিয়ে ক্লান্ত গলায় বলে, একটু কমেছে, বেশি কমেনি। ও যে কেন এত অসুস্থ হলো এটাই বুঝতে পারছি না। বৃষ্টির পানিতে ভিজলেও ওর জ্বর আসে না, সেখানে কোনো কারণ ছাড়াই জ্বর আসলো। নীতি তৎক্ষণাৎ শাহনাজের মুখ থেকে দৃষ্টি সরিয়ে নিল। প্রীতির দিকে দৃষ্টি রেখে ঘন করে ঢোক গিলল। এখানে প্রীতির অবস্থা ও ভীতু ভীতু। নীতি ওকে ইশারা করে শান্ত ও স্বাভাবিক থাকতে বলল। প্রীতি সেটা সাই বুঝেই মাথা নিচু করে নিশ্চুপ সূচকে দুলিয়ে রইল। নীতি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে হঠাৎ কাচুমাচু ভঙ্গিতে বলল, শাহনাজ, যদি কিছু মনে না করে একটা রিকোয়েস্ট করি। শাহনাজ প্রশ্ন শুনে কৌতূহল বশিত বলল। হেডসাইড থেকে পিঠ সরে বিস্ময়সূচক বলল, মনে করার মতো কিছু নেই, কিন্তু কিসের রিকোয়েস্ট? নীতি এবার ঠোঁট ভিজে সূক্ষ্ম গলায় বলল, না মানে মেহনুরকে খুব ভালো লাগে, মিষ্টি একটা মেয়ে। ওর আজ এই অবস্থা দেখে ঘুমাতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম যদি একটু বসি এখানে। শাহনাজ, আমরা তো চলেই যাব, আর মাত্র কয়েকটা দিন, প্লিজ একটু থাকতে দিবে? শাহনাজ কিছুক্ষণ নীরব হয়ে নীতিকে থাকার অনুমতি দিয়ে সেখান থেকে চলে যায়। নীতি শাহনাজের জায়গায় বসে ঘুমান্ত মেহনুরের কপালে হাত বুলিয়ে দেয়। প্রীতি এসে বিছানায় বসে মেহনুরের দিকে তাকিয়ে মুগ্ধ নয়নে বলে, আপু, মিহু অনেক সুন্দর, তাই না? মেয়েটাকে দেখলেই শুধু দেখতে ইচ্ছে করে। আমি একটা মেয়ে হয়েও যদি এই মেয়ের রূপের প্রশংসা করি, তাহলে একবার চিন্তা করো ভাইয়ার কি অবস্থা হচ্ছে। আমার মনে হচ্ছে ভাইয়া ওর সিচুয়েশন শুনে ডিসপায়ার ফিল করছে, কিন্তু সেটা আসলে আমাদের সামনে প্রকাশ করছে না। মেহনুরের মাথায় আলতোভাবে হাত বুলিয়ে দিয়ে বুক ভর্তি নিঃশ্বাস ছাড়ল নীতি। মাহাতিম যে নিজের অস্থির হয়ে বসে আছে সেটা নীতি স্বচক্ষে দেখেছে। নীতি যে বাধ্য হয়েই ভাইয়ের ধমককে মাহানুরকে দেখার জন্য এসেছে সেটা আর খুলে বলেনি কাউকে। এক পর্যায়ে ঘুমের হাই তুলতে নিচে যায়, সেটা আর খুলে বলেনি কাউকে। এক পর্যায়ে ঘুমের হাই তুলতে লাগলো প্রীতিকে। 2.5 বছরের ছোট বোনকে রুম নিয়ে যেয়ে ঘুমাতে বলল নীতি। নীতির কথায় আজ্ঞা মেনে প্রীতি ঘুমাতে চলে গেছে। সেই রুমে আরেকটি বিছানায় যে বসে। মেহনুরের রুমে 2টা কাঠের বিছানা, একটা জানালার কাছে আর একটা রুমের মাঝে। মেহনুর কাঁথামুড়ি দিয়ে জানালার কাছে শুয়ে আছে। নীতি বেজানো জানালাটা খুলে দিল, সোলারের লাইট বন্ধ করে দিল। দ্বিতীয় বিছানায় চুপচাপ ঘুমহীন চোখে শুয়ে পড়ল। আজ কোনোভাবে ঘুমানো যাবে না, ঘুমালে মাহাতিমকে আস্ত রাখবে না। নীতির ইচ্ছে করেই চোখের মধ্যে মরিচ ডলে দিতে, কিন্তু সাহস একদম কুলাচ্ছে না। চারপাশ যত নীরব ছিল, প্রকৃতির ভুতুরে আওয়াজ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল। দূরে কোথাও ঘেউ ঘেউ করে ডাকছে কুকুররা, ঝিকি পোকা আর তরঙ্গ শব্দে অদ্ভুত শোনা যাচ্ছে। মৃদু বাতাসে দমকা হাওয়ায় গাছের ডালপালা পৈশাচিক ভঙ্গিতে ভয় দেখাচ্ছে। মাটিতে লুকিয়ে থাকা শত শত নাম না জানা পোকামাকড়গুলো বিচ্ছু বিকট শব্দ করছে। বাইরে থেকে ভরা জ্যোৎস্নার রাত, দিক রূপালী আলো, প্রকৃতি যেন ঝলমল করছে। বুকের ভেতর তোলপাল করা যন্ত্রটা মারাত্মক যন্ত্রণা দিচ্ছে। কোনোভাবেই শুয়ে বসে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না মাহাতিমের জন্য। এক কপালে দৃষ্টি অসহায়ত্ব লাগছে। ডাক্তারের কথাগুলো শোনার পর ইচ্ছে করছিল জিপ স্টার্ট দিয়ে শহরের মেডিকেলে ভর্তি করিয়ে আসতে, কিন্তু লোকে কি ভাববে এটা চিন্তা করে আগায়নি সে। মাহাতিম রুমের ভেতর পায়চারি বন্ধ করে খোলা জানালার কাছে গিয়ে দাঁড়ালো। ট্রাউজারের পকেট থেকে মোবাইল বের করে সবটা একবার দেখলো। রাত 2:38 বাজে। জানালার বাঁ দিকে বাঁ হাতল হেলান দিয়ে ডান হাতে ফোনটা পকেটে পুরলো। ডার্ক ব্রাউন রঙের টি শার্ট ক্রমে গরম হয়ে অসহন লাগছে তার। নিজেকে শান্ত করতে নিঃশ্বাস ছাড়লো, কিন্তু ঠোঁট চোখ বন্ধ করলো। আয়নার পানে তাকিয়ে ভয়ার্ত দুটি চোখ কাঁপুনি থরথর করছে। রক্তিম লাল ঠোঁট কচি। পূজার জন্য পেটের কাছে থেকে শাড়ি উঠালো। আঙুলে কবল থেকে একে একে কুচি ছেড়ে দর মুহূর্তে সবই কয়েক মুহূর্তের মধ্যে যেন থম মেরে দাঁড়িয়ে রইল। তাহলে নিজেকে নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য হতো। এই দৃশ্য দেখলে মাথায় অটোমেটিক কাজ বন্ধ হয়ে দিত। মাহাতিম জানালা থেকে সরে আকাশের দিকে তাকালো। অমনি নিজেকে শক্ত করে দরজার ছিটকিনি খুলে ফেলল।
খুব সাবধানে রুমের বাইরে পা ফেলে আশেপাশে তীক্ষ্ণভাবে দেখে কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে লাগলো। এক ধাপে 3 সিঁড়ি করে উঠতে উঁচু নিচু মেহনুরের রুমের কাছে আসলো। আবারও ডানে বামে সতর্ক দৃষ্টিতে তাকালো। বিপদমুক্ত অবস্থা বুঝতেই চট করে ভেতরে ঢুকে রুমের দরজা আটকে দিল। কিন্তু রাইট হ্যান্ড রুমে কিছু দেখা যাচ্ছিল না। মাহাতিম আন্দাজের উপর ভিত্তি করে এগিয়ে গিয়ে লাইট জ্বালালো। অমনি যে দৃশ্য দেখলো তাতে প্রচন্ড ক্ষেপে গিয়ে ঠোঁট কুঁচকে দ্বিতীয় বিছানার কাছে আসলো। নীতি পাহারা দেওয়া বাদ দিয়ে আরামে ঘুমাচ্ছে। এই দৃশ্য দেখে ঠাস ঠাস করে গাল বাজিয়ে মারতে ইচ্ছে করছে। রাগের মাথায় শূন্য হাত তুলেও মাহাতিম কিন্তু নিজেকে সামলিয়ে চিবিয়ে চিবিয়ে ডাকলো, নীতির বাচ্চা ওঠ। নীতি ঘুমের রেশে ডান পাশ থেকে বাম পাশে ফিরে শুল। মাহাতিমের অবস্থা দেখে আরো দুধাপ চটকে উঠল। ক্রোধের বশে ঠিক ওই ঘুমান্ত নীতির গালে ঠাস ঠাস করে চড় মারল মাহাতিম। অনেকটা ভয় ও বিস্ময় নিয়ে হুড়মুড় করে উঠল নীতি। গালে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখে মাহাতিম দাঁড়িয়ে আছে। ভয়ে ভয়ে দুটো ঢোক গিলে গাল থেকে হাত নামিয়ে তলতলে সুরে বলল, ভাইয়া এই মাত্রই শুয়েছি। মাহাতিম ক্ষুদ্র স্বরে বলে ওঠে, তা তো দেখতেই পাচ্ছি। তোকে আমি ঘুমানোর জন্য পাঠিয়েছি কি নাকি কি বলেছিলাম মনে নেই? নীতি আর উত্তর করে না, মুখ খুললো না, চোখ নিচু করে বিষময় মুখে বসে আছে। মাহাতিম গলা নামিয়ে স্বর নিচু করে ওকে বাইরে যেতে বলে। নীতি প্রথমে আশ্চর্য হয়ে যায় এই কথা শুনে। পরক্ষণে মাহাতিমের রাগান্বিত অবস্থা ভেবে কিছু বলে না সে। রুমের বাইরে গিয়ে দরজা চাপিয়ে পাহারা দিতে থাকে। মাহাতিম বুঝতে পারলো এই প্রথম সে ইচ্ছাপূর্বক মেহনুরের রুমে এসেছে, যেখানে মেহনুর অচেতন হয়ে পড়ে আছে। পিছু ফিরে তাকাতে সে মেহনুরকে দেখতে পায়, কিন্তু এমন এক জড়তা যেন মনের আন্দালে ছোটাছুটি করছে। মনে যেন হচ্ছে এবার তাকে নিস্তার নেই। মাহাতিম মস্তিষ্ক বলছে এখানে না এসে যাবি কই। মাহাতিম দুই চেতনায় টানাপড়েনে কিছুক্ষণ সম্বিত হয়ে দাঁড়িয়ে রইল। মুখ উঁচু করে সোলার লাইটটার দিকে দেখে, যেন চিন্তা করলো। সেই মুহূর্তে সুইচ বোর্ড কাছে গিয়ে লাইট নিভিয়ে দিল। দরজার বাইরে পাহারা দিতে গিয়ে সুইচের শব্দে চমকে উঠল নীতি। সাথে সাথে আশ্চর্য দৃষ্টিতে পেছনে ফিরে তাকায়। দরজার দিকে আলো আসছে না কেন? এতক্ষণ যে আলো ছিল সেটা কোথায় গেল? মাহাতিম কি সত্যি লাইট নিভিয়ে দিল? কেন নিভালো? নীতি অন্তত এইটুকু জানে মাহাতিম খারাপ চরিত্রের ব্যক্তি না, কিন্তু আজকের সমীকরণ যে কিছুতে মেলাতে পারছে না। এক চুলো তো কোনো কিছুই মিলছে না নীতির কাছে। রুমের লাইট নিভিয়ে হুশহীন মেহনুরের দিকে এগুতে থাকে মাহাতিম। রুমটা ঘুটঘুটে অন্ধকার হলেও জানালা থেকে আগত আলো মেহনুরের গৌরবন্ধের মুখটা যেন দেখা যাচ্ছে। সেদিকে মহাবৃষ্টিন্নের মতো দু চোখে আটকে আছে মাহাতিমের। কি অদ্ভুত সৌন্দর্যের মাঝে দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে, সেটি মাহাতিম প্রকাশ করতে পারছে না। অজান্তেই পা চালিয়ে বিছানার কাছে এসে বসতে মাহাতিম তাকিয়ে দেখলো ঠোঁট ভেদ করে মৃদু ভঙ্গিতে নিঃশ্বাস ছাড়ছে মেহনুর। গাল দুটো রাঙা হয়ে আসছে এখনো। জ্বরের প্রকোপে কান্নার হিড়গিরির মতো অনেকগুলো বুক ফুটিয়ে নিঃশ্বাস নিল সে। গলা পর্যন্ত কাঁথা দিয়ে ঢেকে রেখেছে ঠিকই, কিন্তু চুলগুলো ছেড়ে রাখার কারণে বিছানার ডান পাশ ঘেঁষে ফ্লোরে পড়ে আছে। চেহারার গ্লানিটুকু জ্বরের হিংস্রতা ম্লান করে গেছে। চোখ বন্ধ থাকার কারণে ঘনবেষ্টিত পাপড়িগুলো অদ্ভুত মায়া জড়িয়ে চুম্বকের মতো টানছিল। ক্রমে বিহুল হয়ে যাচ্ছিল মাহাতিম। ধীরে ধীরে মেহনুরের কাছে এসে বসল সে। দৃষ্টি বিচরণ করছে মেহনুরের চোখ, ঠোঁট, গলা ওপর। বেহায়াত লাগছিল গলার কালো তিলটাকের ওপর। নিঃশ্বাস যেন ভারী হয়ে আসছে কালো তিলের ওপর। এখনই এই দৃশ্যের ওপর চাদর টানা প্রয়োজন। ঠিক তখনই জানালা বন্ধ করার জন্য উদ্যম হলো সে। মেহনুরকে দেখে আর খরণ করতে চায় না হৃদয়কে। জানালা বন্ধ করতে গিয়ে হঠাৎ মনে পড়লো, যদি জানালা সম্পূর্ণ বন্ধ করে দেয় তাহলে একেবারে আলোহীন অবস্থা হয়ে যাবে। এখন চট করে সিদ্ধান্ত বদলে শুধু জানালার পর্দা টেনে দিল। সম্পূর্ণ অন্ধকার না হলেও রুমটা আবছা অন্ধকার বিরাজ করছে। মনের সকল জড়তা যেন স্বল্প অন্ধকার পেয়ে উদা হয়ে গেল। হাত এনে রাখলো মেহনুরের কপালের ওপর। তপ্ত কপাল, হাত দেখতেই ধুস করে উঠল বুকটা। চমকে গিয়ে তৎক্ষণাৎ হাত সরিয়ে ফেললো মাহাতিম। অতিমাত্রায় আশ্চর্য হয়ে হাতের দিকে তাকালো। জ্বরের মাত্রা এতটা প্রকোপ হয়ে আছে কি করে?
অনেকটা উদ্গ্রান্তের মতো চারপাশে তাকালো মাহাতিম। পানি কোথায়, পট্টি কোথায়, কিছু খুঁজে পাচ্ছিল না। তখন তাড়াতাড়ি বিছানা থেকে টেবিলে লক্ষ্য করতে বাটি সমেত পট্টি দেখতে পেল। দ্রুত গতিতে সে টেনে পট্টি ভিজিয়ে কপালে পট্টি দিতে থাকলো। মিনিট দুয়েক ওইভাবেই যেতে থাকে। ভেজা সুতি পট্টি হালকা গরম করে এইভাবেই ভিজিয়ে নেয় সেটা। পরপর অনেকবার ভিজে কপালে চেপে পট্টি দেয়। তারপর আবার কপালে হাত রেখে তাপমাত্রা পরখ করলো। কিছুটা কমলেও 100-র নিচে নামেনি শিওর। মাহাতিম উপরন্ত না পেয়ে নীরব ভঙ্গিতে নিঃশ্বাস ছাড়লো। মাথাটা কিছুটা নুয়ে মেহনুরের মুখে দুই পাশে হাত রেখে মুখের ওপর ঝুঁকলো। আলো আধারি অন্ধকারে এইটুকু মুখটা যেন হৃদয়ের মাঝে ধনস্পর্শ চালিয়ে যাচ্ছে। কাছে টানার কাছে থাকার জন্য ব্যাকুল হয়ে উঠছে। অস্থিরতার তীব্র ক্লেশ কাজ করছে মনে। ওকে চুয়ে শুয়ে দেখতে পাচ্ছিল মাহাতিম, কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সে। কিছুক্ষণ ওর বৃদ্ধ আঙ্গুলে প্রণুল মুখটার দিকে নীরবে তাকিয়ে থাকে। কোমলহীন শীতল কণ্ঠে বলে ওঠে, আমার সামান্য উপস্থিতিতেই যে এমন অবস্থা হবে ভাবতে পারিনি পুচকি। এতটা জ্বর বাঁধিয়ে অসুস্থ হবে ভাবতেও পারিনি। অল্প বয়স তো অল্প, তবুও তোমার বড়দের মতো চলাফেরা করো। নিজেকে কেন এত আলাদা করে রাখো? কথাটুকু শেষ করতে চোখ থেকে দৃষ্টি সরালো মাহাতিম। ওর মাথার উপর থেকে যেই উঠতে নিবে গঙ্গা নিঃসুর করলো মেহনুর। চোখের পাতা অল্প আকারে খুলে মুখের ওপর কাউকে যেন টের পাচ্ছিল। অন্ধকারে মুখ স্পষ্ট না হলেও মনের ভ্রম বিড়বিড় করে বলল মেহনুর, অসভ্য একটা লোক সামনে পড়ে গেছি দাদা ভাই ওই অসভ্য লোকটাকে তুমি তাড়িয়ে দাও। চোখ বন্ধ করেই অবেচেতন অবস্থায় ঘোরের মধ্যে বিড়বিড় করছিল মেহনুর। ওর কথা শুনে কপাল ভাঁজে ফেলে আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে থাকে মাহাতিম। কবে বুকটা দাও দাও করছে ওর। মেহনুর কি ওকে ছ্যাঁচড়া ভাবলো? কথাগুলো যে জ্বরের ঘরে বলছিল সেটা বুঝতে গিয়েও সে চুপচাপ মেহনুরের প্রলাপ শুনছে। ওর ওপর থেকে একটু সরল না মাহাতিম। ওইভাবেই ঝুঁকে মেহনুরের পানে তীব্র দৃষ্টিতে তাকিয়ে রইল। মেহনুর ততলো সুরে বলল, কিন্তু সেটা আগ্রহ্য করে মাহাতিম শক্ত কণ্ঠে বলল, সে অসভ্য পুরুষ কি তোমায় ছুঁয়েছে? মেহনুর প্রশ্নসূচক সূক্ষ্ম গলায় ঢুকিল। চোখের পাতা বন্ধ ও ঘোরের মধ্যে দুর্বলতা কণ্ঠে উত্তর দিয়ে বসল, না। চট করে জিজ্ঞাসুলভ ভঙ্গিতে মাহাতিম ফের প্রশ্ন করলো, তাহলে? জীর্ণ গলায় কথা বলতে আড়ষ্ট হচ্ছে মেহনুর। কণ্ঠ নামে নিচু স্বরে বলল, সে আমার সবকিছু দেখে ফেলেছে। গম্ভীর ভঙ্গিতে তাকিয়ে মাহাতিম হঠাৎই এমন ভঙ্গিমায় জবাব শুনে ফিক করে হেসে দিল। উত্তরে সে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, তাই? সে তোমার কি দেখেছে বলো তো? প্রশ্নটা করতে মেহনুর আবার চোখ খোলার জন্য বৃথা চেষ্টা করলো, কিন্তু এবার ব্যর্থ। চোখের পাতা মিদিয়ে রাখলো। জিহ্বা দিয়ে ফ্লেশে ঠোঁট ভিজিয়ে নিচু কণ্ঠে বলল, জানি না, আমি কিছু জানি না। মাহাতিম চোখ দুটো চেপে হাসি আটকানোর তীব্র চেষ্টায় আছে। এমন নাদান মেয়ের কাছে থেকে আজগবি কথার উত্তর শুনে মারাত্মক হাসি পাচ্ছে তার। ইচ্ছে করছে দূরে গিয়ে হাসিটা ঠিক মতো বের করতে। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে আবারও ওর কপালে হাত রাখে। তাপমাত্রা আগের মতোই আছে। কপাল থেকে হাতটা যেন সরাতে অমনি তপ্ত নরম স্বরে এসে বাধা দিল ওখানেই। মাহাতিম নির্বাক দৃষ্টিতে তাকিয়ে কপাল থেকে হাত সরিয়ে দিল মেহনুর। নিজে উষ্ণ হাত দুটোর মধ্যে মাহাতিমের হাত বন্ধ করে নিল। আঙ্গুলের ফাঁক আঙ্গুল গুজে শক্ত করে ধরার চেষ্টা করলো, কিন্তু দেহ সামান্য শক্তি না থাকায় শক্ত করে ধরতে পারছিল না। আঙ্গুলগুলো শক্তিহীন হয়ে মাহাতিমের হাতটা ছেড়ে দিল। মাহাতিম ড্যাব ড্যাব দৃষ্টিতে ওইভাবেই তাকিয়ে রইল। আকস্মিকভাবে শক্ত করে ছেড়ে দেওয়ার হাতটা দখপ করে ধরল। মেহনুরের উষ্ণ আঙ্গুলগুলোর ফাঁকে নিজের আঙ্গুল বুঝিয়ে পূর্ণমায়ার আকারে ধরল। দুর্বল নরম হাতটা শক্ত করে ধরতে অস্তিত্ব টের পেল। প্রস্থান মনে হলো। আবছা দৃষ্টিতে তাকালো, কিছু দেখতে পেল না। পুনরায় দেখলো, চোখে বুঝে হাত জোড়া নিজের দিকে টানতে লাগলো। মাহাতিম এক হাত মেহনুরের ডান হাত আঁকড়ে ছিল, আরেক হাতের কারণে কানের পাশে বালিশের ওপর। মাহাতিম চূড়ান্ত পর্যায়ে সংযত করার চেষ্টা করছে। মেহনুরের এতটা কাছে যে নিজের মনটাকে আটকানো দুঃসাধ্য ছিল, তবুও প্রাণপণ চেষ্টা নিয়ন্ত্রণের প্রয়াস চালাচ্ছিল মাহাতিম। এই মুহূর্তে সবচেয়ে ধারণা
তিত কাজটি ঘটালো মেহনুর। মাহাতিমের হাতের উল্টো পৃষ্ঠে লাভালো উষ্ণ ঠোঁটজোড়া রাখলো। মেহনুরের দিকে দৃষ্টি ফেলে দাঁতে দাঁত চিবিয়ে ফেললো মাহাতিম। মেহনুরের কানের পাশে যে হাতটা ভর রেখেছিল সে হাতটার 5 আঙ্গুলে বালিশ খামচে ধরলো। বুকের ভেতর হৃদযন্ত্রটা উচ্চমাত্রায় ধরফর করতে লাগলো। সারা দেহ বেগতিক হারে রক্ত চুইছে। আবারও সেই তুফান, আবারও সেই ঝড়, বারবার সেই আকস্মিক টাইফয়েডে মাহাতিমের ভেতর তছনছ হয়ে যাচ্ছিল। মেহনুর তখন হাতের উল্টো পিঠে সমস্ত জায়গায় একটু একটু করে স্পর্শ করছিল। নিজের অজান্তে সে হাতটাকে নিজের অধীনে করে ফালাও করছিল। আরো 1 মিনিট একই কার্যকলাপ চলতে থাকে। আউট অফ মাইন্ড হয়ে যায় মাহাতিম। সাক্ষাৎ আগুনের সামনে বসে আছে সে। আর একটু বাড়াবাড়ি হলে নিজেকে সে পুরোপুরি হারিয়ে ফেলবে। এই দৃশ্য দিয়ে যদি রেকর্ড করে দেখানো যেত তাহলে এই মেয়ে বোধহয় গলায় ফাঁসি দিয়ে দম ত্যাগ করত। মাহাতিম চটজলদি ওর হাত ছেড়ে দেয়। এক প্রকার ঝাটকা মেরেই হাত ছাড়িয়ে দেয়। পকেট থেকে তাড়াতাড়ি ফোন বের করে ভুলবশত পকেট থেকে কিছু ফেলে দেয়, কিন্তু তীব্র উৎকষ্টে জর্জরিত হয়ে তাকানো ভুলে যায়। কানে ফোন লাগিয়ে যতটা সম্ভব স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। নিজেকে সুরজা তর্জমা করে। ওপাশ থেকে ফোন রিসিভ করে মেয়েলি সুরে কৌতূহলী বলে কণ্ঠে বলে ওঠে, ভাইয়া তুমি লাইট নিভিয়েছো কেন? ওর রুমে লাইট নিভিয়ে কি করছো? প্লিজ তাড়াতাড়ি জবাব দাও ভাই। আই নিড অ্যাকোয়ার্ড অ্যান্সার। মাহাতিম এমন প্রশ্ন শুনে ক্ষেপ্তের ভঙ্গিতে চিবিয়ে বলল, তোর গলায় কাটায় কাটায় 4টা থাপ্পড় মারা দরকার। মারটা পরে দিচ্ছি, আগে দেখ বাইরে কেউ আছে কিনা, ভালো মতো দেখবি। এটা কাকপক্ষীও যেন ভেতরে টুনা মারে। নীতি চট করে ডানে বামে দেখলো, সামনে পেছনে বারান্দার রেলিং ধরে নিচে দেখলো, কোথাও কেউ নেই। এবার তাহলে শান্তি। ফোনের ওপাশে আশ্বস্ত সুরে জবাব করলো, ডানে বামে ওপর নিচে কোথাও কেউ নেই ব্রো, তুমি জলদি রুম থেকে বেরিয়ে আসো। কয়েক সেকেন্ডের ভেতর মাহাতিম নিঃসন্দেহে দরজা খুলে বের হলো। নিচেও একবার সতর্ক দৃষ্টিতে আশপাশ দেখে নিল, তারপর নীতিকে ইশারা করে চুপচাপ সিঁড়ি ধরে নেমে গেল। মাহাতিম নিজের রুমে চলে গেছে তাড়াতাড়ি। কৌতূহল কমানোর জন্য মেহনুরের রুমে লাইট জ্বালালো নীতি। সবকিছু স্বাভাবিক অবস্থা দেখে চোখ বন্ধ করে লম্বা শ্বাস ছাড়লো, যেন বুকের ওপর থেকে 1 টন পাথর নেমে ছাড়লো। যেন বুকের স্বাভাবিক স্বস্তিতে দরজা চাপিয়ে মেহনুরের কাছে এসে জ্বর চেক করলো। জ্বর কিছুটা কমেছে। অনুভব হতে মাহাতিমের কেন লাইট অফ করলো সেই উত্তর পেল না। তাহলে কি করলো এতক্ষণ? দুপুরে তেজ সূর্যের মধ্যে গগনে অবস্থান করছে। মাঝ উঠোন আঙিনায় গরমে খা খা করছে। দূরে কোথাও গাছে বসে বউ কথা কও পাখিরা ছন্দ কাটছে। মাঝে মাঝে যেটুকু হাওয়া বাড়ির মধ্যে ঢুকছে সেটাও গরমে হালকা হয়ে তেজ বাড়িয়ে দিচ্ছে। মেহনুর ফিত ভঙ্গিতে চোখের পল্লব খুলতেই দুপুরের প্রবাহমান দেখলো। এত বেলা পর্যন্ত কতদিন পর ঘুমালো কে জানে। মাথাটা দুপাশ চেপে শোয়া থেকে উঠে বসলো। কিছুক্ষণ স্থির থেকে তারপর কথা সরিয়ে ফ্লোরে পা রাখলো। এখানে শরীরে দুর্বলতা কাজ করছে। জ্বরের প্রকোপে এখনো অনুভব হচ্ছে তার, তবে সেটা পূর্বের তুলনায় অনেক কম। ফ্লোরে পা দিতেই উঠতে নিবে হঠাৎ একটা জিনিসের দিকে দৃষ্টি পড়লো। কপাল কুঁচকে বস্তু আর কি তাকিয়ে থাকতে পাশে টেবিল ধরে নিচু হলো। হাতে সেটা তুলে দেখলো ডিজিটাল সিস্টেমের ঘড়ি। মেহনুর ধীর গতিতে উঠে দাঁড়ালো। ভুরু কুঁচকে এখনো আগের মতোই উচকানো। ঘড়িতে কালো স্ক্রিনটা বারকার, 2 পাশে বাটন এবং স্ক্রিনের উপর আঙ্গুল চাপড়তে রাখলো। অমনি লাল বাতি জ্বলে উঠছে। প্রথমে সময় শো করছে, তারপর স্ক্রিনটা হুবহু মোবাইলের মতো হয়ে গেল। স্ক্রিনের ওয়ালপেপার দেখে বিষমে হা হয়ে গেল মেহনুর। ইংরেজি ইতালি অক্ষর দিয়ে লেখা এম আনসারি। নামটা সারনেম দেখে বুঝে গেল ঘড়িটার মালিক মাহাতিম। কিন্তু এই বস্তু এই ঘরে কি করে এলো সেটা ভাবতে মাথার ওপর দিয়ে বিমর্ষ হয়ে গেল। তার মানে মাহাতিম এখানে এসেছিল, এই রুমে, এই জায়গায় ওই অসভ্য বেহাই লোকটা আবার এসেছিল। প্রচন্ড রাগে ঠোঁট শক্ত করে ভিজিয়ে দরজার দিকে ছুঁড়ে মারলো ঘড়িটা। কাঠের দরজার বিকট শব্দ তুলে ফ্লোরে ছিটকে পড়লো সেটা। মেহনুর ক্রোধ ভঙ্গিতে শরীরে সব দুর্বলতা ভুলে গিয়ে হাত পেঁচিয়ে চুলে খোপা করলো। এক্ষুনি দাদাভাইকে ডেকে সাহায্য করা প্রয়োজন। বেহায়া লোক কোথাকার, লজ্জা নেই, শরম নেই, বিনা অনুমতিতে ঢুকে কাহিনী করছে।
একে তো বাঁশ দিয়ে তক্তা বানানো উচিত, দানবের মতো বড় শরীর বানিয়েছে, পেশি বানিয়েছে শক্ত, ইনোসেন্ট একটা অ্যাটিটিউড দেখিয়ে সবখানে দাপট দেখাচ্ছে, অথচ লজ্জা নেই একটুও। ঠাস করে চর মেরে ইজ্জতের ফালুদা করা উচিত এই লোকটার। অসভ্য, অভদ্র কোথাকার। কে বলবে ডিসেন্ট ফ্যামিলি থেকে বিল্ড করে? প্রচন্ড ক্রুদ্ধ হয়ে নিজের চারপাশে ভুলে দরজার পা রাখলো মেহনুর। এ সময় সৌভিক গাছতলা বসে আড্ডা মারে, নীতিরা সেখানে পেয়ারা দেখতে থাকে। বুপুরা গোসলের জন্য লাইন ধরেছে, আর মা, বড় মা, ছোট মা রান্নার কাজে ব্যস্ত। দাদাভাই নিশ্চয়ই এখন পড়ার ঘরে বই পড়ছে। মার্জা এখনো রুমের মধ্যেই শুয়ে আছে, আর এই অসভ্য বদপুরুষ ইতর লোকটা ফোনের ভেতর ঘুটাঘাটি করবে। সব তথ্য মেহনুর মাহাদির কাছে জেনে ফেলেছে। মেহনুর দাদাভাইয়ের কাছে বিচার দেওয়ার জন্য দুহাতে শাড়ি ধরে সিঁড়ি দিয়ে নামে, এক দৌড় দিয়ে পড়ার কক্ষে ঢুকে পড়ে। বিশাল বড় চারকোনা কক্ষটা বইয়ের জন্য রাজ্য বানিয়ে ফেলেছে। হানান শেখের সব সাহিত্যের রস এখন অসাধিত লাগে। বক্ষের ঠিক বাম পাশে 4টা বিশাল শেফট, ডান পাশে কাঠের আলমারি, চেয়ার রাখা। বাম পাশে শেফট থেকে খুটখুট করে শব্দ হচ্ছে। দাদাভাই অসম্ভব বই পড়তে ভালোবাসে। মেহনুর সেখানে এগিয়ে গিয়ে একবার এপার শেলফ পেরিয়ে ওপার শেলফ দেখছে। দাদাভাই, আমি লজ্জায় মাথা খেয়ে আজ বাধ্য হয়ে কিছু বলতে এসেছি। আমি চাইছি তোমার কোনো অপমান না হোক, কিন্তু তোমার যে বন্ধুর মেয়ে এখানে এসেছে, তার বড় ছেলেটা খুবই জঘন্য কাজ করেছে। আমি সেসব একদমই সহ্য করতে পারছি না দাদাভাই। ওই লোকটার নাম সম্ভবত মাহাতিম। লোকটা যা কাজ করেছে আমি এগুলো কিছুই পারি না। তুমি তো জানো তোমার কাছে কিছুই লুকায়নি, আজও লুকাবো না। সেদিন লিয়াকত কাকার বাড়িতে যখন গেলা, তখন ওই লোক ইচ্ছে করে আমার রুমে এসেছিল। আমি গোসল করে শাড়ি পরছিলাম, আর ওই লোক তখন বিদ্যুৎ স্পৃষ্টের মতোই চমকে গেল। প্রথম শিল্পের কাছে দৃষ্টি আটকে গেল। মেহনুরের ঠোঁট তখন শক্ত, মুখ খুলতেই পারছে না। সেটা ভেবেই আঠল হয়ে গেল, আর স্বাভাবিকভাবে চোখ বন্ধ করে হলো না। চোখের সামনে এমন ব্যক্তিকে দেখে হতভম্ব ও ভঙ্গিতাহীন হারিয়ে ফেললো। চোখের পলকও যেন পড়ল না। উজ্জ্বল বর্ণের গাটা ওপর ডার্ক ব্লু কালারের টি শার্ট, ট্রাউজার, সাদা রঙের মাসলগুলো পেশিবহুল। ভয় পেয়ে গেল মাহানুর। বাঘের মতো এক থাবায় হাত ওগুলো। ওই হাতে যদি একটা চটকানা কেউ খায়, নিঘাত ওমাগো বলেই দুদিন অজ্ঞান থাকবে। বাবুরও তীক্ষ্ণ, উঁচু করে তোলা, যেন দৃষ্টি প্রোগ্রেস খেয়ে খেলেছে। ঠোঁট দুটো শক্ত করে রাখা, যেন বাকিগুলো আর ভাবতে চায় না মাহানুর। চিন্তায় চকা বন্ধ করে চুপচাপ পিছাতে লাগলো। অনবরত ঢোক গিলতে গিলতে ধীরে ধীরে পিছাচ্ছিল। তার হাতে থাকা সার্কল হোমস্টেড বইটা যেন ধারালো যন্ত্রের মতো লাগছিল। কিন্তু মেহনুর পিছে না তাকিয়ে যাওয়ার জন্য একটু একটু করে বুঝতে পারছে না যে 4 নম্বর শিফটের সাথে ধাক্কা খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। মাহাতিবর ভীতু চেহারা দেখে শিফটের দিকে নজর রাখলো, কিন্তু বাধা দেওয়ার আগেই যা হওয়ার সেটা ঘটেই গেল। সে সঙ্গে বাড়তি কাহিনী সূক্ষ্ম ঘটনা হিসেবে সূক্ষ্মই হলো, যেটা মাহাতিব খেয়াল করেনি। মেহের অস্ফুট শব্দে ব্যথায় শিউরে উঠল। তৎক্ষণাৎ চোখ কুচকে ঠোঁট কামড়ে ফেলল। মেহনুর অস্ফুট শব্দে ব্যথায় শিউরে উঠল। তৎক্ষণাৎ চোখ কুচকে ঠোঁট কামড়ে ফেলল, মাথাও নিয়ে ফেলে সাথে সাথে। মাহাতিব ওর দিকে এগুলো ঠিকই, অথচ মেহনুর ওর গমন দেখিয়ে পিছালো না। মাহাতিব একদম ওর সামনে এসে দাঁড়ালো। শার্লক হোমসের বইটা মেহনুরের ঠিক মাথার ওপর থাকা তাকটায় ফাঁকে ঢুকিয়ে বলল, আমাকে ভয় করার মতো বা ভয় পাওয়ার মতো কিছু হয়েছিল না, কিছুই ছিল না। আমি তোমাকে কিছুই করিনি। অকারণে মনের মধ্যে ভয় ঢুকিয়ে রেখেছ। আমি অতটা অসভ্য নই যতটা তুমি নানার কাছে বিচার দিতে এসেছো। মাথা উঠিয়ে ওপরের দিকে তাকালো মেহনুর। সামনে দাঁড়ানো দানবীয় মানুষটার মুখটার দিকে দৃষ্টিপাত করার চেষ্টা করছিল। মাহাতিম বইটা তাকের ভেতর ঢেকে ঠেলে দিয়ে মেহনুরের দিকে তাকালো, আর তখনই আবিষ্কার করলো মেহনুরের গাল বেয়ে অসংখ্য অশ্রুফোঁটা দের গড়িয়ে পড়ছে। ঠোঁট কামড়ে কিছুটা হজম করার চেষ্টা করলো তা। চেহারার ওপর যন্ত্রণার ছাপ লেপটে গেছে, যেটা কয়েক সেকেন্ড আগেও ছিল না। প্রচন্ড অবাক হয়ে
তার দিকে প্রশ্ন ছুড়ে মাহাতিম, তুমি কাঁদছো কেন? পিঠে কি বেশি ব্যথা পেয়েছো? মেহনুর উত্তর না দিয়ে চোখ আরো তীব্র রূপে কুঁচকে ফেললো। সেলফের ধাক্কা খেয়ে পিঠে এত ব্যথা হবার কথা না। ব্যাপারটা কেমন সোজা ঠেকছে না মাহাতিমের। মাহাতিম ব্যাপারটা তলিয়ে দেখতে আপাত মস্তক দেখলো, সাথে সাথে বিস্ফোরণ চাহনিতে চাইলো। ও রক্ত কিসের? ওইখান থেকে হাত সরাও। ঠোঁটকা হঠাৎ কুচে এক দফা শিউরে উঠল মেহনুর। চোখ খুলে মাহাতিমের দিকে তাকালো। চোখাচোখি হলো। থরথর করে কাঁপছে তার